আমেরিকার এই সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে। ভয়েস অফ আমেরিকায় সবসময় আমি যখন আসি ভয়েস অফ আমেরিকাকে একটা ইন্টারভিউ আমি দিয়ে থাকি, যদি আজকে অনেক ব্যস্ত, তাছাড়া ট্রাফিক জ্যামও ছিল, তারপরেও আমি ভাবছি না, যখন ভয়েস অফ আমেরিকা এসে কথা বলবো। আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের জন্য সময় বের করে নিয়েছেন। আমার প্রথম প্রশ্ন, দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ নিয়ে তৃণমূলের জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য 1996 সালে ক্ষমতায় এসে আপনারা কমিউনিটি ক্লিনিক মডেল চালু করেছিলেন। এরপর 2009-তে আপনারা আবার কমিউনিটি ক্লিনিক প্রকল্প চালু করার পর এ পর্যন্ত 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে এবং তাতে 100 কোটিরও বেশি ভিজিটর সেবা নিয়েছেন। সরকারি বেসরকারি পার্টনারশিপে তৈরি আপনার এই কমিউনিটি ক্লিনিক মডেল জাতিসংঘ দ্বারা দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ বলে স্বীকৃতি পেয়েছে। তো 2030-এর মধ্যে এই যে সার্বজনীন স্বাস্থ্য সেবা অর্জনের লক্ষ্য পূরণে এই উদ্ভাবন বা এই উদ্যোগ কিভাবে ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? আমি যখন প্রথম সরকার গঠন করি তখন থেকে আসলে একটা দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের যে নীতিমালা বা আমাদের দলীয় যে নীতিমালা সেখানেই ছিল যে আমরা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাটা তৈরি করব, যাতে সাধারণ মানুষ আর বিশেষ করে গ্রামের মানুষ, আরও বিশেষভাবে যে মহিলা এবং শিশুদের তাদের ঘরের দরজার কাছে চিকিৎসা সেবাটা নিয়ে যাওয়া, সেই কথা চিন্তা করে আমি মূলত যখন 96 সালে প্রথম সরকার গঠন করি তখনই এই চিন্তাটা করি এবং আমি একটা কাগজেও লিখি এবং সেইভাবে এটা কার্যকর শুরু করি এবং তাতে আসলে মানুষ খুব উপকৃত হচ্ছিল। তবে দুর্ভাগ্য যে 2001 সালে বিএনপি ক্ষমতা যখন আসলো তখন বিএনপি নেত্রী বললো যে এইসব ক্লিনিক থেকে যারা চিকিৎসা নেবে তারা নাকি সবাই নৌকা মার্কায় ভোট দেবে, আমাকে ভোট দেবে, তাই ওটা বন্ধ করে দিল। তাতে আমাদের মেয়েরা, মা বোনেরা বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হলো। আমি দ্বিতীয়বার আসার পরে একটা ট্রাস্ট ফান্ড করলাম। এই ট্রাস্ট ফান্ডের অধীনে এই ক্লিনিকটা, এটা কিন্তু আমাদের স্থানীয় জনগণ তারা জায়গা দেবে এবং তাদেরকে নিয়ে এবং অন্যান্য যারা সরকারকে একটা কমিটি হবে এবং তারাই এই ক্লিনিকটা চালাবে। আর সরকারের পক্ষ থেকে আমরা যেমন ঘর করে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, চিকিৎসার সরঞ্জাম দেওয়া এবং ঔষধ দেওয়া, প্রায় 30 প্রকার ঔষধ আমরা বিনা পয়সায় দিয়ে থাকি। তো সেভাবে আমরা ব্যবস্থা করেছি। আর এছাড়াও স্বাধীনতার পরপর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকটা ইউনিয়নে একটি করে চিকিৎসা কেন্দ্র করে দিয়েছিলেন। তো সব মিলিয়ে প্রায় 18,000-এর মতো আছে আমাদের, যেখানে এই সেবাটা আমরা দিতে পারি। তো আমাদের এটাই লক্ষ্য যে আমরা এখন যেমন প্রত্যেকটা জেলায় আমরা মেডিকেল কলেজ করে দিচ্ছি। আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করি, এখন আরও 4টা করেছি। আমাদের 8টা বিভাগ আছে, 8টা বিভাগে আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করব। আর এই বিশেষ করে মেডিকেল সায়েন্সের উপরে আমাদের গবেষণা খুব কম। আমি এটার উপরে এখন জোর দিচ্ছি যে মেডিকেল সায়েন্সের উপরে গবেষণাটা যেন হয়, তাতে আমাদের দেশের আবহাওয়া পরিবেশে যে সমস্ত অসুখ বিসুখ হয় সেগুলোর উপরে যেন বেশি করে গবেষণা হবে, সেইভাবে চিকিৎসা হবে। আর তাছাড়া আমি বিভিন্ন ইনস্টিটিউটও করে দিয়েছি। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়াটা ছিল আমার সবথেকে বেশি লক্ষ্য, যার জন্য আমাদের মাতৃমৃত্যু হার কমে গেছে, শিশু মৃত্যু হার কমে গেছে, মানুষের পুষ্টি সম্পর্কে, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বা এই যে ভ্যাকসিন আমরা দিচ্ছি, ভ্যাকসিন দেওয়া, এসব ব্যাপারে কিন্তু এই ক্লিনিক, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক খুব সহযোগিতা করছে। যেহেতু এটা মানে জনগণই মালিক, সরকারের পক্ষ থেকে আমরা সব রকম সুবিধাটা দিয়ে থাকি। তো আমাদের এটাই ইচ্ছা। আর এটাকে ঘিরে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্মসংস্থান হচ্ছে। বিশেষ করে আমাদের মহিলাদের, অনেক মেয়েরা ওখানে কাজ পাচ্ছে, ছেলেরা কাজ পাচ্ছে, আবার ওখানে বিভিন্ন যে সমস্ত জিনিসপত্র দিতে হয়, সাপ্লাই দিতে হয়, সেদের ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে। কাজে এভাবে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড এলাকা জুড়েও কিন্তু তৈরি হচ্ছে। চিকিৎসা সেবার সাথে সাথে মানুষের কর্মসংস্থান, দুটো কাজই আমরা করতে পারি। এবারে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন। তো যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা, বাংলাদেশে মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা এগুলো নিশ্চিত করা নিয়ে নিয়মিত তাগিদ দিয়ে আসছে এবং বাংলাদেশে যে যুক্তরাষ্ট্রের দূতাবাস আছে তারাও কিন্তু বিভিন্ন সময় এ নিয়ে কনসার্ন প্রকাশ করেছে। আর আমরা দেখেছি মাত্র গত সপ্তাহে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশিদের উপর যে ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিল তার প্রথম পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে। আমরা এও জানি যে র্যাবের উপরে 2021-এ যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা এখনও বহাল আছে। তো এই বিষয়গুলো অ্যাড্রেস করা সহ
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ এবং অংশীদারিত্বের সম্পর্ক তা জোরদার করার জন্য আপনারা কী ধরনের উদ্যোগ নিচ্ছেন? আমার এটাই প্রশ্ন যে হঠাৎ কথা নেই বার্তা নেই তারা আমাদের উপর ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কী কারণে? আর মানবাধিকারের কথা যদি বলে বা ভোটের অধিকারে যদি কথা বলে, তা আমরা আওয়ামী লীগ আমরাই তো এদেশের মানুষের, আমার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। আমাদের কত মানুষ রক্ত দিয়েছে এই ভোটের অধিকার আদায় করার জন্য। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে হয় তার জন্য যত রকমের সংস্কার দরকার সেটা আমরাই তো করেছি। আজকে ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, মানুষকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করা। কারণ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান তো আমার দেওয়া। আমি এভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছি, কারণ আমাদের দেশে বেশিরভাগ সময় মিলিটারি ডিক্টেটররা দেশ শাসন করেছে। তারা ভোট তো মানুষের আর ভোট দেওয়া লাগেনি, তারা ভোটের বাক্স ভরে নিয়ে জাস্ট রেজাল্ট ঘোষণা দিয়েছে। এরই প্রতিবাদে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম করে আজকে আমরা নির্বাচন সুষ্ঠু পরিবেশে নিয়ে আসতে পেরেছি। এখন মানুষ তার ভোটের অধিকার সম্পর্কে অনেক সচেতন, সেটা আমরা করেছি। কিন্তু সেই ক্ষেত্রে হঠাৎ এই ধরনের একটা স্যাংশন দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দেশের আইন অনুযায়ী আমার কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেটা র্যাব হোক, পুলিশ হোক বা যেটাই হোক, কেউ যদি কোনো রকম অন্যায় করে আমাদের দেশে কিন্তু তাদের বিচার হয়। কারণ এই বিচারে কিন্তু কেউ রেহাই পায় না। অনেক সময় কোনো কাজ তারা অতিরিক্ত করতে পারে, কিন্তু করলে সেটা কিন্তু আমাদের দেশের আইনেই আমাদের কিন্তু বিচার হচ্ছে। তো যেখানে এরকম বিচার হচ্ছে, এই ধরনের ব্যবস্থা আছে, সেখানে এই স্যাংশন কী কারণে? এই যে আমরা 2008 নির্বাচনে যখন জয়ী হয়ে 2009 সরকার গঠন করলাম, তার থেকে এই পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, সেই ন্যাশনাল ইলেকশন অথবা আমার লোকাল গভর্নমেন্ট ইলেকশন, প্রত্যেকটা ইলেকশন তো সুষ্ঠুভাবে হয়েছে এবং মানুষ তো তাদের ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবেই। এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতাটা কি? বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার সম্পর্কে সবসময় সচেতন। কেউ ভোট চুরি করলে তাদেরকে ক্ষমতায় থাকতে দেয় না। 96 সালের 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া ভোট চুরি করেছিল, সে কিন্তু 1.5 মাসও টিকতে পারেনি। 96 সালে 30 মার্চ তাকে পদত্যাগে বাধ্য হয় জনগণের রুদ্ররোষে আন্দোলনে। আবার 2006 সালে 1,23,00,000 ভুয়ো ভোটার দিয়ে ভোটার লিস্ট তৈরি করেছিল। সেই ভোটার লিস্ট নিয়ে যখন সেই ইলেকশন করে ঘোষণা দিল, এরপরে এমার্জেন্সি ডিক্লেয়ার হলো, সেই ইলেকশন বাতিল হয়ে গেল। কাজে আমাদের দেশের মানুষ কিন্তু ভোট সম্পর্কে এখন যথেষ্ট সচেতন। কাজে একটা ইলেকশন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে, এটা তো আমাদেরই দাবি ছিল এবং আন্দোলন করে আমরাই সেটা প্রতিষ্ঠিত করেছি। তা আজকে এখন তারা স্যাংশন দিচ্ছে, আরও স্যাংশন দিতে পারে, এটা তাদের ইচ্ছা। কিন্তু আমার দেশের মানুষের যে অধিকার, তাদের ভোটের অধিকার, তাদের ভাতের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের শিক্ষা দীক্ষা, সকল মৌলিক অধিকারগুলি কিন্তু আমরা নিশ্চিত করেছি। 2009 সাল থেকে 23 সাল বাংলাদেশ কিন্তু বদলে যাওয়া বাংলাদেশ। এখন আর বাংলাদেশের দুর্ভিক্ষ নেই, এখন মানুষের সেরকম হাহাকার নেই। এমনকি আমাদের যে বেকারত্ব, সেটাও কিন্তু কমিয়ে এখন মাত্র 3%। সেটাও মানুষ ইচ্ছে করলে কাজ করে খেতে পারে। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন আমরা করে দিয়েছি, মানুষ যাতে কাজ করে খেতে পারে। আমরা আমাদের বিশেষ করে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, এটার উপরে গুরুত্ব দিচ্ছি। কাজে এভাবে দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো সেখানে এইভাবে স্যাংশন দিয়ে একটা মানুষকে ভয় ভীতি দেওয়া, তো ঠিক আছে, আমেরিকা যদি স্যাংশন দেয়, আমেরিকা আসতে পারবে না, আসবে না, না আসলে কী আসা যাবে? আমার দেশে আমার যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ আছে। কাজে আমরা দেখি কি করে তারা, কেন তাদের এই স্যাংশন জানি না। তো বাংলাদেশের মানবাধিকার বিষয়ে আরেকটি উদ্বেগের কারণ হচ্ছে গুমের ঘটনা, এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনও এটা নিয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করেছে। এবং এবছরের জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে, এই মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে যে বাংলাদেশ সরকারের কাছে 88টি গুমের অভিযোগের প্রকৃত অবস্থা জানতে চাওয়া হয়েছিল এবং তার জবাবে 5 জন আটক এবং 10 জন মুক্ত অবস্থায় আছেন বলে বাংলাদেশ সরকার তাদেরকে জানিয়েছে, এবং বাকি 70টি ঘটনার কোনো নিষ্পত্তি হয়নি বলে বলছে জাতিসংঘ। তো এই 70টি ঘটনার ব্যাপারে আপনারা জাতিসংঘকে
কর্তৃপক্ষকে কিছু জানাচ্ছেন না কেন, বা কবে নাগাদ জানাবেন? আমি একটা কথা বলি, যে এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয়, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি, কোনো নাম দিতে পারে না, কোনো কিছুই দিতে পারে না। এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অমুক লোক নাই, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সে ঠিকই জীবিত আছে। আবার কেউ অনেক সময় নিজেরাই পালায়, অনেক সময় ধার কর্য করে নিজেরা লুকিয়ে ফেলে, সে ধরনের ঘটনাও আছে। প্রত্যেকটা কিন্তু খোঁজ করে বের করা হচ্ছে। যেখানে এতগুলি নাম দেওয়া হলো, তার মধ্যে কয়েকটা ঘটনাই পাওয়া গেছে সত্য, সেগুলি সম্পর্কে ঠিকই রিপোর্ট দেওয়া হচ্ছে। আর রিপোর্ট দেওয়া হলো কেন, হলো নিজেরা তারা তদন্ত করে দেখুক। তার এত হিসেবে যদি থাকে তো নিজেরা তদন্ত করে না কেন, সেটাই তো আমার প্রশ্ন, যে সেটা করুক। যেখানে যারা হত্যাকারী, খুনি বা বোমা হামলাকারী, গ্রেনেড হামলাকারী, অগ্নি সন্ত্রাসী, তাদের ব্যাপারে তো কোনো কথা নেই। যখন এই বাংলাদেশে মানুষ, জীবন্ত মানুষ পুড়িয়ে পুড়িয়ে মারত, সেই সময় তো এই মানবাধিকার সংস্থাগুলি তেমন কোনো সোচ্চার হয়নি। ৩,২২৫ জন মানুষকে পোড়ানো হয়েছে, ৫০০ মতো মানুষ শুধু পুড়িয়েই মারা গেছে, ৩,৮০০-র উপরে গাড়ি পোড়ানো হয়েছে। তখন এই মানবাধিকারের চেতনাটা ছিল কোথায়, সেটা আমার প্রশ্ন। যখনই মানুষ খেয়ে পড়ে একটু ভালো থাকবে, তখনই এই ধরনের প্রশ্ন উঠবে। তো কাদের মানবাধিকার? যারা মানবাধিকার লঙ্ঘনকারী, মানবাধিকারীর মানবাধিকার নিয়েই তারা চিন্তিত। কিন্তু আমরা যারা আমাদের আপনজন হারিয়েছি, আমাদের মানবাধিকার নেই, বা আমার মতো যারা এরকম আপনজন হারিয়েছে তাদের মানবাধিকার নেই, সে ব্যাপারে কথা নেই। এটা অদ্ভুত একটা রিপোর্ট তৈরি করে দিলেই তো হলো না, সত্যতা যাচাই করে নিক, তারা বের করুক। বাংলাদেশ যেটা দিচ্ছে ঠিক মতনই দিচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে যেটুকু রিপ্লাই দেওয়ার আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু অহেতুক মিথ্যা অপবাদ দেওয়াটা, এটা কখনো গ্রহণযোগ্য না। আমার পরের প্রশ্ন সাইবার নিরাপত্তা আইন নিয়ে। আপনারা সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনকে রিপ্লেস করে সংসদে সাইবার নিরাপত্তা আইন পাশ করেছেন, কিন্তু সংবাদ মাধ্যম কর্মী, সাংবাদিক, সুশীল সমাজ এবং অংশীজনেরা বলছেন যে তাদের সংশোধনের যে প্রস্তাবগুলো ছিল সেগুলো আমলে নেওয়া হয়নি। বিশেষ করে ধারা ৪২ বা ধারা ৪৩ নিয়ে তাদের যে আপত্তিগুলো ছিল সেগুলো আমলে নেওয়া হয়নি। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছে। তো আমি একটু ধারা ৪২ নিয়ে কথা বলতে চাই, যেটা আগে ডিজিটাল নিরাপত্তা আইনে ছিল ধারা ৪৩, এবারে সাইবার নিরাপত্তা আইনে সেটা ধারা ৪২ হয়েছে। সেই ধারা ৪২-এ বলা আছে, পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের পরোয়ানা ছাড়াই বাড়ি, অফিস ও দেহ তল্লাশি করা, কম্পিউটার সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক সহ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে রিলেটেড যে কোনো কিছু জব্দ করা এবং গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়েছে। তো ৯ সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যে এই ধারার প্রয়োজন আছে এজন্যে যে পুলিশকে অনেক সময় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হয়। কিন্তু তিনি এটাও আশ্বস্ত করেছেন যে এই ধারা দ্বারা কোনো গণমাধ্যম কর্মী হয়রানির শিকার হবেন না। কিন্তু দেশের সাধারণ নাগরিক বা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের কর্মী কিংবা ভিন্ন মতাবলম্বী যারা, তারা যাতে এই ধারার অপপ্রয়োগ থেকে সুরক্ষা পান সেজন্য কোনো ব্যবস্থা আইনে রাখা হয়নি, পুলিশের জবাবদিহিতার কোনো ব্যবস্থা রাখা হয়নি। তো পুলিশকে এতটা ক্ষমতা দেওয়াটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? পুলিশের ব্যাপারে কিন্তু আইন করা আছে, আমাদের দেশে আলাদা আইন আছে। যদি পুলিশ কোনো অপরাধ করে তার শাস্তি দেওয়ার আইন কিন্তু আছে। আর সিআরপিসি অনুযায়ী যে এটা ঠিক সিআরপিসিতে যা আছে সেটাই কিন্তু আছে, এটা কিন্তু প্রচলিত আইন। আর আমরা সাইবার ক্রাইমের উপরেই এখানে কিন্তু সাজা টাজা এগুলি আগের যেটা ছিল ওগুলি কিন্তু সব কমানো হয়েছে। ডিজিটাল আইনে যেগুলি ছিল, তারপরে এই আইনটা করার পরে এটা কিন্তু একবার খোলা সকলের সামনে তুলে ধরা হয়েছে, সকলেরই কথা রাখা আছে। কাজে যেগুলি বলছে এগুলি কিন্তু ঠিক না। আর সিআরপিসি অনুযায়ী যে বিষয়গুলি সেগুলি তো এখানে থাকতেই হবে। এখন কেউ যদি একটা অপরাধ করতে থাকে, খবর পেলাম, তখন পুলিশ যদি তাৎক্ষণিকভাবে সেটা না ধরতে পারে তো তাকে জানান দিতে হবে, খবর দিতে হবে। ততক্ষণ হয়তো সে ভেগেই যাবে অথবা সেগুলি মুছে ফেলবে, সেটাও মাথায় রাখতে হবে। কাজে সাইবার ক্রাইমটা এটা তো খালি বাংলাদেশে না, অন্যান্য দেশে যে আইনগুলি করা সবগুলি দেখেই কিন্তু তারপর এটা অ্যামেন্ডমেন্ট করে এটা নতুন আইন করে দেওয়া হয়েছে। আগেরটা নিয়ে আপত্তি ছিল, সেটা আমরা বাতিল করে দিয়েছি। নতুন আইন যেটা করা হয়েছে আমার মনে এটা দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে, সন্ত্রাস জঙ্গিবাদ দমনের স্বার্থে এবং জনগণের মানবাধিকার সুরক্ষিত করবার জন্যই কিন্তু এই আইনটা করা। সরকার নিয়ে একটি প্রশ্ন, সেটা হচ্ছে বিএনপি নেতৃত্বে বিরোধী দলগুলো একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
আর আপনারা বলছেন যে সংবিধানে এর সুযোগ নেই, কিন্তু সংবিধান সংশোধন করার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা সংসদে আপনাদের রয়েছে। তো সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো উদ্যোগ কি আপনারা নেবেন বা বিরোধী দলের সাথে কোনো আলোচনায় যাবেন? এই তত্ত্বাবধায়কের জন্য বিএনপি যখন 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তখনই আমরা আন্দোলন করেছিলাম। ওই যে ভোট চুরি করা যখন করে তখনই কিন্তু পাবলিক ওটা চাচ্ছিল। তখন বিএনপির নেত্রী বলেছিল পাগল এবং শিশু ছাড়া কেউ নাকি নিরপেক্ষ নাই, এটা তাদেরই কথা, তারা এই ব্যাপারে এর বিরুদ্ধে ছিল। দ্বিতীয় হলো যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে তো নির্বাচন হয়েছিল 2008 সালে, কারণ বিএনপি 2001 থেকে 2006 জঙ্গিবাদ সৃষ্টি, দুর্নীতি, তাদের স্বজনপ্রীতি, মানি লন্ডারিং, যত রকমের অপকর্মের কারণে বাংলাদেশে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়। তখন কিন্তু এই কেয়ারটেকার সরকার আসে। 2 বছর কিন্তু তারা ইলেকশন দেয়নি, বরং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা টামলা দিয়ে হয়রানিও করে। তারপরে যখন 2008-এ নির্বাচন হলো, সেই নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়। সেই নির্বাচনে বিএনপি কয়টা সিট পেয়েছিল? 300 সিট। আমাদের বিএনপির নেতৃত্বে জামাত সহ 20 দলীয় ঐক্যজোট সিট পেয়েছিল মাত্র 29টা, আর পরে রি-ইলেকশনে একটা 30টা। কাজে তাদের অবস্থানটা ওই জায়গায়, ওই কেয়ারটেকার অধীনে ইলেকশনেই তাদের এই অবস্থানটা, যার জন্য তারা 2014 নির্বাচন বয়কট করে এবং সেটা বানচাল করবার অগ্নিসন্ত্রাস করে, যখন আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে। আমি আগে বলছি 3000-এর উপর মানুষকে তারা পুড়িয়েছিল, হাজার হাজার গাছ কেটে ফেলে, রাস্তা কেটে ফেলে, এইভাবে তারা তাণ্ডব করেছিল। 500-র মতো ভোট কেন্দ্র পুড়িয়েছিল, স্কুল পুড়িয়েছিল, এজলাসে বসা জজ সাহেবের বিরুদ্ধে বোমা মেরে হত্যা করে, আইনজীবী হত্যা করে, একটা ধ্বংসযজ্ঞ তারা চালাচ্ছিল। তারা নির্বাচন বয়কট করেছিল। এরপরে আসলো 18 নির্বাচন, তখন তারা অংশগ্রহণ করলো। সেখানে 300 সিটে প্রায় 750 নমিনেশন, কারণ লন্ডন থেকে একটা নমিনেশন আসে, তাদের গুলশান অফিস থেকে একটা যায়, আর পুনরাপল্টন অফিস থেকে একটা যায়। এভাবে যখন এক এক সিটের পিছনে 2-3 করে তাদের নমিনেশন দিয়ে নিজেরা যখন গণ্ডগোল করে একটা পর্যায়ে তারা নির্বাচন থেকে সরে যায়। সে নির্বাচনে তারা ফেল করে, কিন্তু যে কয়েকজন ইলেকশন করেছিল তার মধ্যে তারা জিতেছিল কয়েকজন। কাজে এইভাবে ওরা তো ইলেকশন কখনোই সুষ্ঠুভাবে করে নাই বা করতে চায় না। তো এবার হঠাৎ তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি কেন? আর প্রশ্ন হচ্ছে যে তাদের নেতাটাকে, মানুষ ভোট দেবে কাকে? মানুষ একজন নেতৃত্ব দেখতে চায়, যে তাকে ভোট দিলে সে এই দেশ সামনে ভবিষ্যতে চালাবে। বিএনপিকে তেমন কাউকে সামনে আনতে পেরেছে যে যাকে নিয়ে তারা ইলেকশন করবে? তারা বিএনপি জামাত সহ তাদের 20 দলীয় জোট আছে, এই পর্যন্তই। কিন্তু নেতৃত্ব কোথায় যে সামনে দেশ পরিচালনা করবে? দ্বিতীয় কথাটা হচ্ছে যে ইলেকশন, এটা তো জনগণের ভোটের অধিকার। যখন 2007 সালে এমার্জেন্সি ঘোষণা হলো, এরপরে কিন্তু উচ্চ আদালতের কিন্তু রায় ছিল যে বাংলাদেশে আর কেউ অনির্বাচিত সরকার কখনো বাংলাদেশে আসতে পারবে না। একটা নির্বাচিত সরকারের পরিবর্তে আরেকটা নির্বাচিত সরকারই আসতে হবে। এবং জিয়াউর রহমান যে ক্ষমতা দখল করেছিল 1975 সালে 15 আগস্টের হত্যাকাণ্ডের পর সংবিধান লঙ্ঘন করে, সেই ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করা হয়। এরপর জেনারেল এরশাদ, সেও এইভাবেই মার্শাল ল দিয়ে ক্ষমতা দখল করেছিল, সেই ক্ষমতাকেও অবৈধ ঘোষণা করা হয়। এবং ওই রায়ে বলা হয় যে আর কখনো অনির্বাচিত কেউ সরকারে আসতে পারবে না, সরকারে আসবে একজন নির্বাচিত সরকারের পরিবর্তে আরেকজন নির্বাচিত সরকার। এটা ছিল উচ্চ আদালতের রায়। এই আদালতের যে রায়, এটা সর্বোচ্চ আদালত থেকেই কিন্তু এটা ঘোষণা করা হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করে এই রায়কেই কার্যকর করা হয়। যে এখন আবার সেই উচ্চ আদালতের রায় আমরা কিভাবে ফেরত দেব, বা কিভাবে আবার সংবিধান সংশোধন করব, আর কেনই বা আমরা করব? কারণ আমাদের তো তিক্ত অভিজ্ঞতা আছে। এর পূর্বে যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে, হয় মার্শাল ল, মিলিটারি ডিক্টেটরশিপ, তাদের অধীনে নির্বাচনী প্রহসন,
এরপরে আবার কেয়ারটেকারের অধীনে সেই নির্বাচনী প্রহসন, এরকম একবার এক একটা ঘটনা ঘটতে ঘটতে আজকে বাংলাদেশ যেহেতু 2008 নির্বাচনের পর 2009 সরকার গঠন করে আজকে 2023 পর্যন্ত একটা স্থিতিশীল অবস্থা, যেটাকে অস্থিতিশীল করবার জন্য অনেক রকমের মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, সংঘাত, অগ্নিসংযোগ অনেক কিছুই করা হয়েছে। তারপর সেগুলি সমস্ত মোকাবেলা করে বাংলাদেশ যখন আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে গেছে এবং বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, সেটা কার্যকর করা আমাদের একান্তভাবে অপরিহার্য। সেখানে আমাদের নির্বাচিত সরকারই তো দরকার। মাঝখানে আমি অনির্বাচিত সরকারটা কোথা থেকে আনবো? এটা উচ্চ আদালতের রায়, এরপর সংবিধান সংশোধন করা হয়েছে। কাজে এখন একটা দাবি, একসময় তারা এটার প্রতিবাদ করতে, এখন তারা দাবি করে, আবার আগামীতে কি করবে এর তো কোনো ঠিক ঠিকানা নাই। আর তাছাড়া এই পদ্ধতিটা তো বিএনপি নষ্ট করেছে। তারা তাদের মন মতো সরকার বসানোর জন্য উচ্চ আদালতের জজের বয়স বাড়ানো, 1,23,00,000 ভুয়া ভোটারদের ভোটার তালিকা করা, নানা ধরনের অপকর্ম তারা করেছিল, কোনোটা কাজে লাগেনি, কারণ জনগণ এটা মেনে নেয়নি। কাজে এখন জনগণের ভোটের অধিকার জনগণের হাতে, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। কাজে এখন আর সেখানে ফিরে যাওয়ার তো কোনো পথ নেই, কারণ এটা আমাদের সংবিধানও এখন এটা সুরক্ষিত করা আছে জনগণের ভোটের অধিকার, যে নির্বাচিত সরকারের পরিবর্তে নির্বাচিত সরকারই আসবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার স্বাস্থ্যের অবনতির খবর আমরা পাচ্ছি, তো তাকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি আপনারা কি পুনর্বিবেচনা করবেন? আমি জিজ্ঞেস করি, পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথিবীর কোনো দেশ দেবে? তাদেরকে যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে, আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখানে আমাদের কোনো আদালতের কাজের উপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যেটুকু করতে পেরেছি তার জন্য সেটা হচ্ছে যে আমার যেটুকু সরকারের হিসেবে ক্ষমতা আছে, সেখানে তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার পারমিশনটা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসার ব্যবস্থা, সে নিজেই চিকিৎসা নিচ্ছে। এখন বাংলাদেশের সব থেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর যদি তাদের যেতে হয় বাইরে, তাহলে এই এখন যে তাকে আমি বাসায় থাকার পারমিশনটা দিয়েছি, এটা আমাকে উইথড্র করতে হবে, তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে, কোর্টের কাছে আবেদন করতে হবে। কোর্ট যদি রায় দেয় তখন সে যেতে পারবে। এটা হলো বাস্তবতা। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আমার আরেকটি প্রশ্ন। বিএনপির কেন্দ্রীয় মামলা তথ্য এবং সংরক্ষণ সেল থেকে লিখিতভাবে জানিয়েছে যে 2009 থেকে 11ই আগস্ট পর্যন্ত গত 14 বছরে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে 1,41,633টি মামলা দায়ের করা হয়েছে এবং এই সকল মামলায় আসামির সংখ্যা 49,26,492 জন। আর আমরা দেখছি যে গুরুত্বপূর্ণ নেতাদের মামলাগুলোর নিষ্পত্তি সময়ে সাম্প্রতিক সময়ে একটা গতি সঞ্চার হয়েছে। তো এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনের আগে সরকারের উদ্দেশ্য বিএনপিকে মাঠছাড়া করা, বিএনপিকে নিঃশেষ করে দেয়া, আন্দোলন দমন করা। তিনি আরও দাবি করেছেন এই উদ্দেশ্যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুরনো মামলাগুলো আবারও সচল করা হচ্ছে এবং মামলাগুলো দ্রুত শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার। তার এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? এগুলি মোটেই কোনো মানে নতুন করে কিছু করা নাই। তাদের বিরুদ্ধে মামলা কেন হয়েছিল? একটা হচ্ছে তাদের দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমা হামলা, গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাস। সবথেকে বেশি মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। চলমান প্রক্রিয়া, মামলা চলছে কত বছর ধরে, এক একটা মামলা চলতে চলতে এ পর্যন্ত এসছে। আর তারা যে মামলার যে হিসেব দিল, সেই হিসেবের কি কোনো তালিকা দিতে পেরেছে? আর সেই ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন আমার এখানে, যে আওয়ামী লীগের নেতাকর্মী আমার নিজের বিরুদ্ধেই তো 1 ডজনের উপরে মামলা দিয়েছিল খালেদা জিয়া। কই, খালেদা জিয়ার বিরুদ্ধে আমরা তো কোনো মামলা দেইনি। যে কটা মামলা সবই তারই নির্বাচিত প্রেসিডেন্ট এবং তারই নির্বাচিত সেনাবাহিনী প্রধান এবং তারই নির্বাচিত যে তত্ত্বাবধায়ক সরকার, তাদেরই দেওয়া মামলা। সেইগুলি এক এক করে রায় হয়েছে, সেই রায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া। আর বিএনপিরও যাদের বিরুদ্ধে মামলা, সেগুলি কিন্তু ওই কেয়ারটেকারের সময় করা। আর তাছাড়া তাদের অগ্নিসন্ত্রাস, তাদের দুর্নীতি,
তাদের মানুষ হত্যা করা, নানাভাবে যে তারা অপকর্ম, সেই সমস্ত মামলাগুলি চলতে চলতে একটা একটা করে নিষ্পত্তি হচ্ছে। এখনই তাদের দ্রুত করা হচ্ছে তা তো না, কিন্তু আওয়ামী লীগের 21,000 নেতা কর্মীকে তারা হত্যা করেছে। এখনও কত মানুষ পঙ্গু হয়ে আছে, কত মানুষ স্বজনহারা হয়ে আছে। সেই জিয়াউর রহমান থেকে শুরু এ পর্যন্ত যেভাবে লাশও তো গুম হয়ে গেছে, কেউ তো নিজের আপনজনকে দেখতেও পায়নি। আমিও তো পাইনি আমার বাবা মায়ের লাশ দেখতে। কাজে এরকম তো বহু মানুষ সব আপনজন হারা তারা। এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা, সেগুলি তো এখনও হচ্ছে, মামলা চলছে, মামলা তো কখনো থামে না। এবং তারা যে সমস্ত অপকর্ম করেছে সে তুলনায় তাদের তো কিছুই করা হয়নি। তারা তো আমাদের একটা নেতাকর্মীকে রাস্তায় নামতে দিত না, তারা তো ঘরে যে মেরে আসতো, তুলে নিয়ে যে মারতো। তাদের অপারেশন ক্লিন হার্টে তারা যে কতগুলি মানুষ মেরেছে 2001 সালে ক্ষমতা আসার পর, তার একটারও বিচার হয়নি। অপারেশন ক্লিন হার্টে যারা মানুষ হত্যা করেছে তাদেরকে ইনডেমনিটি দিয়েছে বিএনপি সরকার। 15ই আগস্ট আমার বাবা মা ভাই বোনকে যারা হত্যা করেছে সেই খুনিদেরকে ইনডেমনিটি দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছে এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন মর্যাদা দিয়েছে জিয়াউর রহমান, এরপরে খালেদা জিয়া। এমনকি জনগণের ভোট চুরি করে ওই খুনিদেরকে পার্লামেন্টেও তারা বসিয়েছিল 15ই ফেব্রুয়ারি 96 সালের ইলেকশনে। কাজে খুনিদেরকে মদদ দেওয়া আর খুনিদেরকে নিয়ে চলা, এটা তো তাদেরই কাজ। আওয়ামী লীগ হয়তো কারো বিরুদ্ধে মামলা করেনি, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তো অপরাধীর বিরুদ্ধে মামলা হবে, সাজা হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখানে বিএনপি বলে কিছু নাই, অপরাধী অপরাধী, অপরাধী হিসেবেই তাদেরকে দেখতে হবে। আমি তারপরও কয়েকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্প্রতি 2012 সালের ডিসেম্বরে রাজধানীর পল্টন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাকে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের আরেক সিনিয়র নেতা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 8 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে সম্প্রতি ঢাকার একটি আদালত। এবং সেপ্টেম্বরের 20 তারিখে বিগত 20 তারিখে এই মামলার শুনানির দিন শুরু হবার ধার্য করা ছিল। আর এই মামলাটি সহ মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা রয়েছে 93টি, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলার সংখ্যা 180টি। সবচেয়ে বেশি মামলা রয়েছে দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে মামলা রয়েছে 451টি। এছাড়া অতি সম্প্রতি তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের 2007 সালের 6ই মার্চ করা মামলায় আমানুল্লাহ আমিনের যে 13 বছরের সাজা হয়েছে, সেই সাজা নিয়ে দায়ের করা জামিন আবেদন নামঞ্জুর করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এবং আমানুল্লাহ আমানকে আমরা জানি যে কারাগারে পাঠানো হয়েছে। তো এই প্রেক্ষাপটেও আপনি কি বলবেন যে পুরনো মামলা নতুন করে সচল করা, সাম্প্রতিক সময়ে সচল করা? একটা প্রশ্ন করি, মামলার আবার নতুন পুরাতন কি আছে? অপরাধী বিভিন্ন অপরাধ করেছে, বিভিন্ন মামলা হয়েছে। তো নতুন মামলা যদি নতুন করে অপরাধ করে নতুন করে মামলা হবে। জনগণের সম্পদ রক্ষা করা তো এটা তো আমাদের দায়িত্ব, সরকারি দায়িত্ব। কাজে পুরনো মামলা নতুন মামলা এভাবে মামলা তো। আর আওয়ামী লীগের তারা যে এর বিরুদ্ধে 300-400, আমাদের এক হাজি সেলিম, তার বিরুদ্ধে তো 229টা মামলা দিয়েছিল। এবং এভাবে আমাদের যত নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে এখন সমস্ত তালিকা যদি আমি দিই, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা তারা দিয়েছে। এবং প্রত্যেকে হাজিরা দিয়ে সব মামলাগুলি নিষ্পত্তি করতে হয়েছে এবং এখনও চলছে। তো মামলা তো তারা মামলায় তো ওরা সবসময় অগ্রগামী। আর এরা তো অপরাধ করছে, তাদের মানুষ খুন করা, গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা করা, নানা ধরনের অপকর্ম তো তারা করেছে, এটা তো অস্বীকার করতে পারবে না। কারণ এগুলো তো একদম স্পষ্ট আছে। এখনও তারা যেটা করে, তাদের মিছিল করতে দেওয়া হয়, তারা কী করে, যে অমনি পুলিশের গাড়িতে আগুন দিল, চলন্ত বাস দাঁড়ায় আছে, সেখানে যে আগুন দিচ্ছে, যখন পুলিশ অ্যাকশন নেয় তখন সেই ছবি তুলে আমাদের পুলিশ মারছে। কিন্তু আগে যে আগুনটা দিল বিএনপি বা তাদের ক্যাডাররা বা পুলিশ উপরে যে হামলাটা করলো, সেটা তারা দেখায় না। এবং তারা এ ব্যাপারে তো সব থেকে বেশি পারদর্শী। কাজে নতুন মামলা পূরণ বলে কোনো কথা না। আমরা এখানে যারা অপরাধী তাদের মামলা চলমান থাকবে, তাদের শাস্তি পেতেই হবে। আদালত তাদের মামলা তারা পরিচালনা করে সম্পূর্ণ স্বাধীনভাবে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ হয় না।
আর যে অপরাধী অপরাধ করবে, ট্রাকে আগুন দিল, সেটা মামলা হবে না, তাহলে কি ফুলের মালা দিয়ে বরণ করা হবে তাদেরকে, না বাহবা দেওয়া হবে যে বাহ এতগুলি ট্রাক পুড়িয়েছে, এতগুলি গাড়ি পুড়িয়েছে, তাদেরকে ফুল দিয়ে বাহবা জানানো হোক? কোনটা চাচ্ছে তারা? তারা একটা করে অপরাধ করবে আবার এদিকে কেঁদে ফেলবে, সেটা হয় না। তাহলে তাদেরকেও ঠিক আইন মেনে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। এবারে রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গ। তো রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়টিতে কতটা অগ্রগতি হচ্ছে? মিয়ানমারের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করছি, আলোচনাও করে যাচ্ছি, তাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে এরা তাদের সিটিজেন, তাদের দেশে ফিরিয়ে নেওয়া যাওয়া উচিত। আর দুর্ভাগ্যের বিষয় হলো যে এই কোভিড-19 বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরের থেকে মিয়ানমারের এই রিফিউজিদের জন্য যে আন্তর্জাতিক সহযোগিতাটা আসতো সেটা অনেকটা কমে গেছে। এখন এই বোঝাটা পড়ে যাচ্ছে একা আমাদের উপর। এমনিই তো আমাদের এতটুকু একটা ছোট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী, তারপরে এদেরকে আমরা মানবিক কারণেই কিন্তু আশ্রয় দিয়েছি, এখনও তাদের আমরা সব রকম সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু আমি চাই এরা নিজের দেশে ফিরে যাক। নিজের ছোট ছোট শিশুরা জন্ম নিচ্ছে বা আজকে শিশুরা বড় হচ্ছে, তারা এই ক্যাম্প জীবনে এইভাবে বড় হওয়াটা একটা সুস্থভাবে তো বড় হতে পারছে না, তাদের ভবিষ্যৎও তো আছে। কাজে যত তাড়াতাড়ি এরা দেশে ফিরতে পারে ততই মঙ্গল। সেই ক্ষেত্রে আমি আন্তর্জাতিকভাবে সকলের কাছে বলছি যে অন্তত একটা ব্যবস্থা নেন যে তারা যেন তার নিজের দেশে ফেরত যেতে পারে, এবং জাতিসংঘ বা অন্যান্য এনজিও বা যত রকমের সহযোগিতা করে যাচ্ছে তারা তো ওখানেও এই সহযোগিতাটা দিতে পারে। আমরা আমাদের যেহেতু একেবারে প্রতিবেশী, তাদের সঙ্গে একটা আলোচনা আমরা করে যাচ্ছি, তাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করছি যে আপনারা আপনাদের নাগরিক আপনারা ফেরত নিয়ে যান। এই পর্যন্ত চলছে তো চলছেই, কিন্তু আর কত, প্রায় 6 বছর হয়ে আসলো। এভাবে তো কেউ মানে ক্যাম্প জীবনে আর যাই হোক এই সুস্থতা তো থাকে না, সেটা তো দেখতে হবে। নানা রকম অপরাধের সাথে অনেকে জড়িত হয়ে পড়ছে, ড্রাগ ট্রাফিকিংয়ের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, আর্মস ট্রাফিকিংয়ের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, মানব পাচারের সাথে জড়িত হয়ে যাচ্ছে, নানা ধরনের ঘটনা এখন ঘটছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো, আর আন্তর্জাতিক সহযোগিতাগুলিও কমে যাচ্ছে, যেটা আরও বেশি মানে দুর্ভাগ্যের বিষয়। তবুও যেহেতু আমরা আশ্রয় দিয়েছি, আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। কিন্তু আমি চাই যেটা আন্তর্জাতিক সংস্থা সকলে মিলে একটু চেষ্টা করুক যেন রোহিঙ্গারা তার নিজের দেশে ফিরতে পারে, তারা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে, মানুষের মতো জীবনযাপন করতে পারে, সেটাই আমরা চাই। তো এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা সংকট সাম্প্রতিক সময়ে বেশ সিরিয়াস আকার ধারণ করেছে। তো সেখানে এই নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্য আপনারা কি কোনো বিশেষ পদক্ষেপ নিয়েছেন? আমরা নিরাপত্তার সব রকমের ব্যবস্থাই করে যাচ্ছি। আমাদের যৌথ বাহিনী সেখানে টহল দেয়, সেখানে যেখানে পুলিশ, আর্মি, আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা সংস্থা, বর্ডার গার্ড প্রত্যেকেই সক্রিয় আছে। তারপরে তো বিশাল ক্যাম্প কয়েকটা, কখন কোথায় কি ঘটনা তাদের ভিতরে ঘটে যায় অনেক সময়, সেগুলি নজরদারিতে আনা এটা খুব কঠিন দায়িত্ব হলেও আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি। সব ধরনের ব্যবস্থাই কিন্তু নেওয়া হচ্ছে। কিন্তু এখানে প্রায় কত 11 লক্ষের মতো মানুষ, এটা মাথায় রাখতে হবে। তবে আমরা বলেছিলাম ভাষান্তরটা আমরা অনেকটা উন্নতি করছি, সেখানে যারা আছে ওরা অনেক ভালো আছে, ওখানে এই ধরনের সমস্যাগুলি তারা মোকাবেলা করছে না, বরং তাদেরকে বিভিন্ন ট্রেনিংও দেওয়া হচ্ছে, কিছু জীবন জীবিকার ব্যবস্থাও করা হয়েছে, স্কুল আছে, চিকিৎসা কেন্দ্র আছে, সবই আছে। আমার শেষ প্রশ্ন, বাংলাদেশ আর কদিন পরেই বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে, এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে আপনার প্রত্যাশা? আমরা সবসময় আশা করি যে অবশ্যই বিশ্বকাপে আমরা একটা ভালো খেলা দেখাতে পারবো। তাদের জন্যে কোনো বার্তা আপনার? তাদের এটাই আমার কথা যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে, তারা সেইভাবেই সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সাথে খেলবে, সেটাই আমি চাই। আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে, আসার আগেও আমি কথা বললাম, ওদের প্লেয়ারদের সঙ্গেও কথা বলি, যারা অর্গানাইজার তাদের সঙ্গেও আমি কথা বলি। আমি সবসময় খেয়াল রাখি খেলাধুলা, স্পোর্টস এদিকে যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে সেদিকে সবসময় আমার দৃষ্টি থাকে এবং সব রকম সহযোগিতা করে থাকি। তো বিশ্বকাপে আমরা যে খেলার সুযোগ পেয়েছি এটাই তো সবথেকে ভালো। তো দেখা যাক, কি জানি না, ভালোভাবে খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে, আমি আশাবাদী সবসময়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে। আর আমি ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা দর্শক তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।